আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে আমরা সকলেই ভালো রয়েছি। আজকে আমাদের এই লেকচারে আমরা যে বিষয়টা নিয়ে যে টপিকটা নিয়ে মেইনলি আলোচনা করব সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। ওকে, মাইটোসিস কোষ বিভাজন বোঝার আগে আমাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই জানতে হবে। যেমন আমরা সকলেই জানি যে কোষ বিভাজন কি। এই প্রথম দিকের আলোচনাগুলো আমরা প্রথমে আলোচনা করে ফেলেছি ইনশাআল্লাহ আমাদের লাইভ ক্লাসগুলোতে। তো এই আলোচনার মধ্যে আজকের এই টপিকটা মেইনলি হচ্ছে মাইটোসিসকে নিয়ে। তো আমরা সকলেই জানি যে কোষ বিভাজন নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে একটি কোষ আমাদের যখন বিভাজিত হবে একটা থেকে দুইটাতে পড়ে দুটো থেকে চারটা, এই যেভাবে ক্রমান্বয়ে চলে যাওয়া যেটা রয়েছে সেটাকে আমরা কোষ বিভাজন বলতেছি, তাই না? এখন আমরা জানি কোষ বিভাজন তিন প্রকার। আমি পূর্বের আলোচনাটুকু একটু করে বলে দিচ্ছি। অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। আমরা সকলেই জানি এর মধ্যে মিওসিসটা একটু ভিন্ন প্রকৃতির, এটা জননমাতৃ কোষে ঘটে, এটা আমি বলছিলাম। তো এই মিওসিসকে নিয়ে আমরা স্বতন্ত্র একটা লেকচার নিব ইনশাআল্লাহ। তার মধ্যে আমাদের অ্যামাইটোসিস এবং মাইটোসিস এই দুটোর মধ্যে একটু কাছাকাছি মিল রয়েছে, আমরা এটা বলছিলাম কিন্তু পূর্বের লেকচারগুলোতে ইনশাআল্লাহ। তো আমাদের মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে কি কি পড়তে হবে আমাদের প্রথমে এইগুলো একটু জানা প্রয়োজন। আমরা 9-10-এও দেখা গেছে যে মাইটোসিস কোষ বিভাজনটা নিয়ে একটু আলোচনা করেছিলাম বা পড়ছিলাম, তাই না? এই জন্য মাইটোসিস কোষ বিভাজন ইন্টারমিডিয়েট বা এইচএসসি এর জন্য অনেক ইজি, এটা নিয়ে অত বেশি আলোচনা করতে হয় না। জাস্ট এইখানে দুই একটা বিষয় আমাদেরকে ডিপলি জানতে হবে। ওকে, তাহলে আমাদের অনেক সহজ হয়ে যাবে কাজটা। আমাদের প্রথমত জানতে হবে মাইটোসিস কোষ বিভাজনের এইচএসসি এবং এমসিকিউর জন্য তো প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, যেটা আমরা আমাদের ফেসবুক লাইভ ক্লাসগুলোতে আমরা জানি যে আমাদের পিডিএফ যে দেওয়া হয় লেকচার শিটের, আমাদের যে পিডিএফ, এই যে আমি পিডিএফ এর মধ্যে যে লাইনগুলো দিয়েছি ইনশাআল্লাহ, সেই পিডিএফটা তো তোমরা সকলে কালেক্ট করছো অবশ্যই ইনশাআল্লাহ। তো পিডিএফ এর মধ্যে যে লাইনগুলো দিয়েছি সেগুলো সৃজনশীল লেখার জন্য যথেষ্ট উপকারী ইনশাআল্লাহ, তার সাথে সাথে এমসিকিউ। তবে আমাদের গ্রুপের মধ্যে অবশ্যই বই দাগিয়ে দেওয়া আছে, সেই লাইনগুলো তোমরা ভালো করে খেয়াল করবা যে আমাদের এই লাইনগুলো যাতে মিস না হয়। ওকে, তো এখন আমরা নেক্সট আলোচনায় চলে যাচ্ছি। আমাদের কি কি পড়তে হবে মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে। প্রথম প্রশ্ন যেটা আসতেছে এমসিকিউর জন্য তো সব পড়তে হবে ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের ধাপগুলো লিখো। আমরা জানি প্রথমে যে মাইটোসিস কোষ বিভাজনের 5টা ধাপ। আমি এখানে শুধুমাত্র একটু ছবিগুলো আর্ট করছি, ব্যাখ্যাটা আমি ধীরে ধীরে দেবো, এই জন্য ছবির মধ্যে কোনো লেখা লিখিনি। প্রোফেস, প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস, এরকম 5টি ধাপ নিয়ে আমাদের মাইটোসিস কোষ বিভাজন গঠিত, আমরা এটা ভালো করে জানি। তো এই 5টি ধাপে চিত্রসহ ব্যাখ্যা অন্তত 3টা করে লাইন প্রত্যেকটা চিত্রে তোমাকে বলতে হবে ইনশাআল্লাহ, বা ব্যাখ্যা করতে হবে। যদি তুমি পারো তাহলে মনে করবে হ্যাঁ ইনশাআল্লাহ আমি যথেষ্ট ইনাফ ইনশাআল্লাহ। তাহলে আমাদের প্রত্যেকটার চিত্র অঙ্কন করতে হবে, চিত্রসহ অবশ্যই। কোষ বিভাজন কথাটা আসলেই বা কোষ বিভাজনের যখন আমরা প্রশ্নগুলো দাগাবো তখন আমাদের গ্রুপের মধ্যে সৃজনশীল শীটও দেওয়া আছে ইনশাআল্লাহ। সেই সৃজনশীল শীটটা দেখলেও তুমি বুঝতে পারবা গত বছর বা আমাদের এরপরে কি ধরনের কোশ্চেনগুলো এক কথায় আসছিল। হ্যাঁ, আমরা কিন্তু সৃজনশীল শীট অলরেডি শেয়ার করছি ইনশাআল্লাহ। তো সেই ভিডিও সেই শীটগুলো দেখে নিবা যাতে করে তোমার সৃজনশীল সম্পর্কে একটা ভালো ধারণা আসে। তাহলে আমরা খেয়াল রাখবো যে প্রত্যেকটা সৃজনশীল লেখার সময় আমরা যাতে কোষ বিভাজনের অবশ্যই চিত্রগুলো দেই ইনশাআল্লাহ। বাস, এটা গেল প্রথম প্রশ্ন। দেন দ্বিতীয় টাইপের কোশ্চেন হচ্ছে যে আমাদের গুরুত্ব কি। এটা প্রথম তোমরা খেয়াল করবা যে যদি প্রশ্ন গ নাম্বারের মধ্যে আমাদের মাইটোসিস কোষ বিভাজনের আসে যে ব্যাখ্যা করো উদ্দীপকের ধাপটি বা চিত্র সহ ব্যাখ্যা করো, তখন ঘ নম্বরে একটা প্রশ্ন কমন আসে যেটা হচ্ছে যে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব বা মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব ব্যাখ্যা করো। তো সেক্ষেত্রে আমাদের 2 নম্বর কাজ হবে মাইটোসিস কোষ বিভাজনের আমরা সকলেই জানি যে কিছু গুরুত্ব রয়েছে। তো সেই গুরুত্বগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা জাস্ট মনে করি যে পরীক্ষা হলে যাই পড়বো বা পরীক্ষা হলে যাই মনে করবো, সেক্ষেত্রে দেখা যায় যে গুরুত্বগুলো মনে আসে না আলটিমেটলি। তো এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ মাইটোসিস কোষ বিভাজন যে গুরুত্বগুলো রয়েছে সেটা একটা টেকনিক দিয়ে পড়ার। তো এই আলোচনাটুকু আমরা করব হচ্ছে আমাদের সমগ্র লেকচারটাতে ইনশাআল্লাহ। তো আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা তাহলে একটু শুরু করি। প্রথম প্রশ্ন আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপগুলো। আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে অ্যামাইটোসিস এবং মাইটোসিস। দেখো অ্যামাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রেও কি হয়। আচ্ছা, অ্যামাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রেও আমরা দেখছি যে একটা কোষ থেকে 2টা কোষ হয়, তাই না? অ্যামাইটোসিসের ক্ষেত্রেও 1টা থেকে 2টা হয়, মাইটোসিসের ক্ষেত্রেও 1টা থেকে 2টা হয়, তাই কি না? কিন্তু তারপর হয়তো বা মাইটোসিসে আবার 2টা থেকে 4টা হয়, আবার 4টা থেকে 8টা হয়। বাট প্রথম ধাপটা
এমাইটোসিসের প্রথম ধাপটাতেও কি হয়, একটা থেকে দুইটা হয়, মাইটোসিসের একটা থেকে দুইটা হয়। এটা আলোচনা আমি এর আগে একবার করেছিলাম, তারপরেও বলে দিলাম। তাহলে এমাইটোসিস আর মাইটোসিসের মধ্যে মূলত পার্থক্য কি, অথবা প্রশ্নটা এইভাবে হইতে পারে, এমাইটোসিসকে কেন দ্বিবিভাজন এবং মাইটোসিসকে কেন সমীকরণিক বিভাজন বলা হয়, এমাইটোসিসকে কেন প্রত্যক্ষ, মাইটোসিসকে কেন পরোক্ষ কোষ বিভাজন বলা হয়। তো এই দুটো ডিফারেন্সের উত্তর একটা আমি বলেছিলাম, সেটা হচ্ছে যে এমাইটোসিস থেকে এমাইটোসিস কোষ বিভাজনে একটা থেকে দুইটা কোষে রূপান্তরের সময় কোনো ধরনের স্পিন্ডল ফাইবার বা মাকু তন্তু যেটাকে বলা হয় সেটা তৈরি হয় না বা প্রয়োজন হয় না। কিন্তু মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে স্পিন্ডল ফাইবার তৈরি হয়। এজন্যই মাইটোসিস কোষ বিভাজনটাকে বলা হয় পরোক্ষ কোষ বিভাজন। এটা আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো, আমরা এটা ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি এই যে এগুলো যেগুলো রয়েছে এগুলো প্রত্যেকটা কিন্তু একটা স্পিন্ডল ফাইবার, মাকুতন্তু, যেটা তোমরা 9-10 শিখছো ইনশাআল্লাহ। তো এই স্পিন্ডল ফাইবারগুলোকে বোঝার থাকার জন্যই মূলত মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা বলি এটাকে পরোক্ষ কোষ বিভাজন, আর এমাইটোসিসকে বলি প্রত্যক্ষ কোষ বিভাজন বা দ্বিবিভাজন। সরাসরি একটা থেকে দুইটাতে পরিণত হয়ে যায়, অন্য কোনো ফাইবারের দরকার হয় না। বাস এতটুকু আমাদের একটা বেসিক আলোচনা ছিল। এখন আমরা চলে যাব হচ্ছে মেইন আলোচনায়। মাইটোসিস কোষ বিভাজন বলতে আমরা কি বুঝি। আমরা আমাদের শীটের মধ্যে বলে দিয়েছিলাম যে আসলে মাইটোসিস কোষ বিভাজনে কিরকম করে আমরা সংজ্ঞাটা লিখব। বইয়ে যে সংজ্ঞাটা আছে সেটাতেই আমরা বলে দিই যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয় একবার বিভক্ত হয় তাকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজন। আচ্ছা, কথার অর্থ কি বোঝানো হচ্ছে, আমরা বলছিলাম যে আমাদের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম দুইটাই একবার বিভক্ত হচ্ছে, তাই না? এই হচ্ছে আমাদের অবস্থা। দেখো তো আমাদের এই যে কোষ রয়েছে, আমরা এটা সবাই জানি যে একটা কোষে এখানে আমাদের প্রত্যেকটা কোষে 23 জোড়া বা 46টা ক্রোমোজোম থাকে, তাই না? তো এখন নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে, ক্রোমোজোমও বিভাজিত হচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে 23 জোড়া থেকে আবার ঘুরে ফিরে 23 জোড়াই থাকতেছে। আবার এই কোষে যেটা আসতেছে সেই কোষে 23 জোড়া, আবার দুইটা কোষ আসতেছে সেখানেও 23 জোড়া 23 জোড়া, তাই কিনা? এইটা কমন কথাবার্তা, এগুলো আমরা ছোট থেকে শিখতেছি। তাহলে আমরা জানি যে যদি একটা পূর্বের কোষটাতে যত ছিল নতুন যদি আসে, মানে সমীকরণিক বিভাজন ইকুয়েশনাল যদি আসে, এটা তো 23 জোড়া, দেন ওইটা তো 23 জোড়া, আবার যেগুলো আসবে ওগুলোতেও 23 জোড়া, যদি কমে না যায় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে মেইনলি মাইটোসিস কোষ বিভাজন। আমরা জানি মাইটোসিস কোষ বিভাজন 5টা ধাপ নিয়ে গঠিত, সেটা হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এখানে আরেকটা ছোট আলোচনা আছে, সেটা হচ্ছে যে মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কেরিওকাইনোসিস আর একটা হচ্ছে সাইটোকাইনোসিস। তো যেহেতু এইটা বেশিরভাগ স্টুডেন্ট জানো, এই জন্য আমি এটাকে আলোচনা করলাম না, ডিরেক্ট আমরা 5টা ধাপের মধ্যে চলে গেলাম। কেরিওকাইনোসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনোসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। কেরিওকাইনোসিস মূলত হচ্ছে এই 5টা ধাপে বিভক্ত, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন, যেটা কথা ক্লিয়ার গেল। এখন আমরা দেখি যে প্রোফেজ আমাদের সবগুলো ধাপের মধ্যে এই ধাপটাকে আমরা বলতেছি হচ্ছে প্রোফেজ। আচ্ছা, প্রোফেজ এর বাংলা হচ্ছে আদ্য পর্যায়। তবে একটা জিনিস সবাই মেইনটেইন করবা, সেটা হচ্ছে যে আমরা সবগুলো ইংলিশগুলো একটু বাংলা জানানোর চেষ্টা করবো, কারণ ভার্সিটিগুলোতে অনেক সময় মেডিকেলে ইংলিশ আসে ঠিক আছে, কিন্তু ভার্সিটিগুলোতে অনেক সময় দেখা যায় যে বাংলা দিয়ে দেয় যে আদ্য পর্যায়ের ধাপ মানে প্রক্রিয়ার অংশ কোনটি বা কোনটি নয়। তো সেক্ষেত্রে আমাদের এটা একটু মেনটেন করতে হবে। হ্যাঁ, তো এই জন্য তোমরা একটু সবাই বাংলাটাও পড়ে নেবে। প্রোফেজের বাংলা তাহলে কি আদ্য পর্যায়। এখন প্রোফেজে কি হয়, আমরা কমন যেই অংশগুলো জানি যে প্রোফেজের মধ্যে কি কি হয়। আচ্ছা, আমরা জানি একটা কমন কয়েকটা কথা বলে দিই, যেগুলো আমি সবগুলো পিডিএফ এর মধ্যে দিয়ে দিছি, সেই কথাগুলোই আমি বলবো সবগুলো ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে যে যদি প্রশ্ন আসে যে আমাদের এই 5টা ধাপের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ কোনটা, তাহলে আমরা কার নাম বলবো? 5টা ধাপের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ হচ্ছে আমাদের প্রোফেজ, এটা আমরা সকলেই জানি। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ যে প্রোফেজ হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। আমরা চাইলেই এগুলো খুব টেকনিক দিয়ে পড়তে পারি, কিন্তু যেহেতু এটা খুবই কমন এবং খুবই সহজ একটা প্রসেস, এই জন্য আমরা চেষ্টা করব কোনো ধরনের টেকনিক না দিয়ে স্বাভাবিকভাবেই মনে রাখার। কারণ আমরা সবাই জানি যে কি হয়, পানি বিয়োজন ঘটে, ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা হয়, তারপর হচ্ছে স্পিন্ডল ফাইবারের তৈরি হয়, বিষুবীয় অঞ্চলে আসে, তারপর দুই ভাগ হয়ে যায়, দুইটা কোষে পরিণত হয়ে যায়। হ্যাঁ, এটা খুবই ইজি একটা প্রসেস, এই জন্য আমরা চেষ্টা করব যতটুকু পারা যায় সেটা হচ্ছে কাহিনী ব্যতীত ইজিলি পড়া। কারণ অনেক জায়গা অনেক কাহিনী দেওয়ার কারণে দেখা যায় যে তখন আসল যেই পড়াটা যেটা কাহিনী দিয়ে পড়া উচিত ছিল ওইটাই মনে থাকে না। হ্যাঁ, তো এই জন্য আমরা যেহেতু এটা কমন এবং সহজ, তো এটা আমরা এইভাবে মনে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে কি হয়, প্রোফেজ ধাপটাকে আমি কি বললাম, সবচেয়ে
দীর্ঘস্থায়ী। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, তোমরা এইটা জানতা না, বাকিগুলো কিন্তু তোমরা জানো। এখন প্রোফেজের মধ্যে কি হয়, আমরা জানি যে আগে নিউক্লিয়াসটা কিরকম ছিল, একবারে সবগুলো ক্রোমোজোম একবারে পাকানো পাকানো ছিল, মানে একসাথে ছিল। এখানে সাইটোপ্লাজমে ওয়াটার ছিল, পানি ছিল, ঠিক না? তো কি হয়, জল বিয়োজন হওয়া শুরু করে, পানিগুলো চলে যাওয়া শুরু করে, যার কারণে ক্রোমোজোমগুলো আমাদের দৃষ্টিগত হওয়া শুরু করে, সেন্ট্রোমিয়ারগুলো দৃষ্টিগোচর হওয়া শুরু করে, ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা হওয়া শুরু করে। বুঝা গেছে কথা? এরকম করে আমাদের জলবিয়োজন, নিউক্লিয়াস তখন এখানে থাকে, নিউক্লিয়াসের বিলুপ্তি হয়নি এখনো সম্পূর্ণভাবে, তাহলে এখানে আমাদের ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা হওয়া শুরু করে। এখন ক্রোমাটিড উৎপন্ন হয়। আচ্ছা, তোমরা সবাই জানো যে একটা আদর্শ ক্রোমোজোমের, আমরা যখন পড়ছিলাম আদর্শ ক্রোমোজোম প্রথম অধ্যায়ে আমাদের এই আলোচনাটা ছিল, একটা আদর্শ ক্রোমোজোমে কয়টা ক্রোমাটিড থাকে দেখো। আমরা যদি খেয়াল করি 1 2 3 4, অনেকে কিন্তু হয়তো দেখে বলে দিবা ভাই এখানে ক্রোমাটিড আছে 4টা। খুব সাবধান, আমি ওইখানেও বলছিলাম ওই লেকচারের মধ্যে যে কখনো এখানে ক্রোমাটিড 4টা থাকে না, ক্রোমাটিড মূলত থাকে হচ্ছে 2টা। এই যে যখন আমাদের এই ক্রোমোজোমটা ভাগ হয়ে যায় সেন্ট্রোমিয়ার বরাবর, তখন এই দুটা মিলে হচ্ছে একটা ক্রোমাটিড, এই দুটা মিলে হচ্ছে একটা ক্রোমাটিড। আর এগুলোকে কি বলা হয়, এগুলো বলা হয় ক্রোমোজোমাল বাহু। বুঝা গেছে কথা? তাহলে ক্রোমোজোমাল বাহু 4টা হতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু ক্রোমাটিড হচ্ছে 2টা। তাহলে একটা ক্রোমোজোম বিভক্ত হয়ে আমাদের ক্রোমাটিড কয়টা হয়, 2টা। এই যে এরকম একটা, আর হচ্ছে এরকম এটা। এখন তোমার ভাই এটার আবার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে এই যে আমাদের এখানে দেখো, আমরা জানি না 23 জোড়া থেকে কিসে পরিণত হয়, 23টাতে পরিণত হয় না, 23টা পরিণত হয়, 23টা আবার মানে 23 জোড়াকে আবার নতুন নতুন 23 জোড়া আসে, ঠিক না? এই পাশে চলে যায় 23 জোড়া, আবার এই পাশে চলে আসে 23 জোড়া। এইভাবেই তো সমতাটা মানে ঠিক থাকে, তাই কিনা? আচ্ছা, তাহলে কারণ এই যে একটা ক্রোমোজোমে মূলত 2টা ক্রোমাটিডে পরিণত হয়, তখন এই একটা ক্রোমাটিডই স্বতন্ত্রভাবে তখন তাকে বলা হয় অপ্রত্যক ক্রোমোজোম, তাই না? তখন তাকে আমরা বলি হচ্ছে অপ্রত্যক ক্রোমোজোম। তার মানে নতুন যে ক্রোমাটিডটা আসলো সেই ক্রোমাটিডটাই একটা ক্রোমোজোমের মতো বিহেভ করে। এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। তাহলে একটা আদর্শ ক্রোমোজোমে কয়টা ক্রোমাটিড থাকে, 2টা ক্রোমাটিড থাকে। পানিগুলো ক্রমান্বয়ে বিয়োজিত হয়ে যাওয়ার কারণে ক্রোমাটিডগুলো দৃষ্টিগোচর হয়। এই যে এটা একটা মনে করো ক্রোমাটিড, এটা আরেকটা ক্রোমাটিড। তাহলে একটা ক্রোমোজোমে ক্রোমাটিড মেইনলি কয়টা থাকে, একটা ক্রোমোজোমে মেইনলি ক্রোমাটিড থাকে হচ্ছে 2টা, বাস শেষ। এখন এরপরে কি হবে, এরপরে দেখা যায় যে দ্বিতীয় যে আমাদের ধাপ আছে, কোনো বইয়ে আছে যে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন সেটা মেটাফেজ ধাপে চলে যায়, আর কিছু বইয়ে আছে এটা প্রোমেটাফেজ ধাপে যায়। তো সেটা আসলে যদি অপশনের উপর একটু নির্ভর করে, যদি প্রোমেটাফেজ থাকে, যেহেতু এখন আজমল স্যারের বইয়ে হাসান স্যারের বইয়ে বর্তমানে মোটামুটি প্রোমেটাফেজ দেওয়া আছে, আমরা হাসান স্যারের বইটা ফলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সর্বশেষ এডিশনে তোমরা যেই সালে বসবা পরীক্ষার মধ্যে, মনে করো 22 সালের শিক্ষার্থী বা 23 24 22 সালের শিক্ষার্থী, 22 সালের লাস্ট এডিশনে হাসান স্যার যেটা দেওয়া থাকবে সেটাতে তোমরা কারেকশন দেবে ইনশাআল্লাহ, যে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি হয়ে যায় কোন ধাপে। তাহলে যদি হাসান স্যার এডিশন লাস্ট এডিশন যেটা থাকবে সেটা ওইটাতে আমরা দাগিয়ে দিব ইনশাআল্লাহ। বাস এই পর্যন্ত গেল। এখন দ্বিতীয়তে আমরা আসব যে প্রোমেটাফেজ ধাপে কি কি ঘটনা ঘটে। প্রোমেটাফেজ ধাপে কি হবে, খুবই স্বাভাবিকভাবেই এখন আমাদের কি করতে হবে, এই ক্রোমোজোমগুলোর একটা নিয়ম আছে। কি নিয়ম? যে এরা মাঝ বরাবর যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত এরা বিভক্ত হতে পারে না। মানে প্রত্যেকটারই একটা থাকে না যে আমাদেরকে একটা নির্দিষ্ট যেমন সবকিছু একটা নিয়ম তা মানতে হয়, যে ওইখানে যাওয়ার পর যেমন মসজিদে গিয়ে নামাজ পড়তে হয়, ওই জায়গায় যাওয়ার পর একটা কাজ করতে হয়, ঠিক তেমনই প্রত্যেকটা যেমন একটা প্লেস আছে, স্কুলে গিয়ে বা কলেজে গিয়ে পড়াশোনা করতে হয়, হ্যাঁ এরকম আর কি নিয়ম। এই যে আমাদের এই নিয়মটা যেমন ফলো করতে হয়, ঠিক তেমনই ক্রোমোজোমগুলো বিভক্ত হওয়ার জন্য আমাদের যে জায়গাটা দরকার হয় বা যেখানে যাইতে হয় সেটা হচ্ছে মাঝ বরাবর। তো মাঝ বরাবর যাওয়ার জন্য এখন রশির দরকার, তাই না? এই রশির দরকার, যে রশিতে ভর করে ক্রোমোজোমগুলো মাঝ বরাবর যাবে। কথা ক্লিয়ার? সো সেই মাঝ বরাবর যাওয়ার জন্য আমাদের এখন কি দরকার হবে, দেখ খেয়াল করো। ক্রোমোজোমগুলো আমাদের মাঝ বরাবর যাওয়ার জন্য স্পেন্ডেল ফাইবার, তোমরা এটা সবাই জানো যে স্পেন্ডেল ফাইবার তৈরি হবে। একটা তোমাদের নতুন কথা বলি, স্পেন্ডেল ফাইবার। আচ্ছা, এই স্পেন্ডেল ফাইবার তৈরি হওয়ার আরেকটা প্রধান কারণ আছে। মাঝ বরাবর যাওয়া এটা যদিও অতটা প্রধান না, তার থেকে আরো একটা প্রধান কারণ হচ্ছে যে আমাদের ক্রোমোজোমগুলো, আমি একটু পরে বলতেছি, এখানে আসার পর এখানে এনাফেজে যখন আসবো তখন আমি এটা ক্লিয়ার করে বলবো আরেকটু ইনশাআল্লাহ। আপাতত শুধু মনে রাখো যে স্পেন্ডেল ফাইবার খুব গুরুত্বপূর্ণ কথা, যে এই যে আমাদের স্পেন্ডেল ফাইবার তৈরি হবে, আসলে স্পেন্ডেল ফাইবার তৈরি হয় কিভাবে? স্পেন্ডেল ফাইবার হচ্ছে কি বললাম, এক ধরনের রশি, তাই না? তো এই রশিটা অবশ্যই তৈরি হবে কঙ্কাল দিয়ে। এখন রশি যদি তৈরি হয়, আমরা জানি যে কোষীয় কঙ্কাল কাকে বলে, মাইক্রোটিউবুলসকে বলা হয় না?
মাইক্রোটিউবুলসকে বলা হয় কোষীয় কঙ্কাল। মাইক্রোটিউবুলস, আচ্ছা মাইক্রোটিউবুলস থেকে তৈরি হয় হচ্ছে স্পিন্ডল ফাইবার। আচ্ছা তাহলে মাইক্রোটিউবুলস কোথা থেকে তৈরি হয়? এই মাইক্রোটিউবুলস তৈরি হয়েছে সেন্ট্রিওল থেকে। তার মানে কথাটা আমরা বুঝলাম যে সেন্ট্রিওল থেকে তৈরি হয়ে হচ্ছে মাইক্রোটিউবুলস, আর মাইক্রোটিউবুলস থেকে তৈরি হয়েছে স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল তন্তু, আকুতন্তু যেটাকে বলা হচ্ছে। তাহলে সেন্ট্রিওল থেকে মাইক্রোটিউবুলস, আর মাইক্রোটিউবুলস থেকে হচ্ছে স্পিন্ডল ফাইবার। এটা সবাই একটু ভালোভাবে মনে রাখবে ইনশাআল্লাহ। গেল, এখন আমরা চলে আসবো হচ্ছে স্পিন্ডল ফাইবার তৈরি হয়ে গেল এইখানে। তো এটা একটা বেসিক পড়া যে কথা থেকে কি তৈরি হয়, এমসিকিউতে এটা আসে। স্পিন্ডল ফাইবার তৈরি হয়ে গেল। স্পিন্ডল ফাইবার তৈরি হয়ে যাওয়ার পর এখন যখন মনে করো যে তারা বিভাজনের জন্য প্রস্তুত হয়ে গেছে, যে ওই এরিয়ায় যাওয়ার পর তোমরা বিভাজিত হইতে পারবা ক্রোমোজোম গুলো, এখন ওরা কি খুশি হবে না অনেক যে বাহ আমাদের তো হয়ে গেছে? তখন ওরা কি করে, নাচতে নাচতে মাঝখানে আসার চেষ্টা করে। তো এই যে মনে করো যে মাঝখানে আসার যে তোমার মাঝখানে নাচতে নাচতে ক্রোমোজোম গুলো, তখন একটা দেখা যায় যে দোলাদলি করে। দোলাদলি মানে একটা শরীর অঙ্গভঙ্গ করে মাঝখানে আসার দিকে, যে সেন্ট্রোমিয়ারগুলো স্পিন্ডল ফাইবার লেগে লেগেছে। এটা তোমাদের নতুন পড়া, এটা 9-10 ছিল না, এই জন্য গুরুত্ব দিয়ে পড়তে হবে। সুন্দর করে মাঝখানে আসা শুরু করে দেয়। মাঝখানে আসার সময় তাদের মধ্যে এক ধরনের মানে শরীরের নরমচরণ দেখে, নড়াচড়া দেখে, এটাকে এক ধরনের নৃত্য বলা হয়। তো এই নৃত্যটার নাম দেওয়া হয় ক্রোমোজোমীয় নৃত্য। ক্রোমোজোমীয় নৃত্য। তাহলে এই যে আমরা ক্রোমোজোমীয় নৃত্য সম্পর্কে যা জানলাম, এই ক্রোমোজোমীয় নৃত্য কথাটা তাহলে কোথায় মেইনলি ক্রোমোজোমীয়, যেখানে তাদের স্পিন্ডল ফাইবার তৈরি হয় তারপরে ওইখানেই ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়। তার মানে প্রোমেটাফেজ ধাপেই ক্রোমোজোমীয় নৃত্যটা দৃষ্টিগোচর হয়। কথা বুঝতে পারছো সবাই? আচ্ছা এবার আমাদের আসবো খুব গুরুত্বপূর্ণ 3 নাম্বার লাইন। এইটা যেমন হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা, এইটা হচ্ছে ঠিক তেমনই ক্ষণস্থায়ী দশা। এটা একটু সময় মনে রাখবো। আর আরেকটা এখানে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে যে সেটা প্রাণী ক্ষেত্রে এখানে সেন্ট্রিওল থেকে আমাদের যে সেন্ট্রিওল থেকে অ্যাস্ট্রাল রে উৎপন্ন হয়। হ্যাঁ আচ্ছা, এগুলো আমরা একটু মনে রাখবো বাস। এই স্বাভাবিক কথাবার্তা, আর এখানে কিছু বলার দরকার নেই। এই কয়েকটা ধাপ আমরা বলি। প্রথমে আমরা বললাম স্পিন্ডল ফাইবার তৈরি হয়। স্পিন্ডল ফাইবার কোথা থেকে তৈরি হয়? মাইক্রোটিউবুলস। মাইক্রোটিউবুলস তৈরি হয় সেন্ট্রিওল থেকে। 2 নাম্বার কথা বলছিলাম যে এখানে ক্রোমোজোমের নৃত্য দেখা যায়। আর 3 নম্বরে বলছিলাম যে এটা হচ্ছে সবচেয়ে ক্ষণস্থায়ী দশা। আর 4 নম্বর হচ্ছে প্রাণীদের অ্যাস্ট্রাল রে উৎপন্ন সেন্ট্রিওল থেকে। আর একটা ভেরিয়েবল মান বলছিলাম যে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি হয়, সেটা নির্ভর করে হচ্ছে লাস্ট এডিশনে যেটা আসবে সেটা। কারণ আসবল স্যারের বইয়ে আছে হচ্ছে তোমার মেটাফেজ, আর হাসান স্যারের বইয়ে হচ্ছে প্রোমেটাফেজ। কথা ক্লিয়ার গেছে? এবার হচ্ছে আমরা আসি 3 নাম্বার মেটাফেজ। মেটাফেজ ধাপটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, কেন গুরুত্বপূর্ণ সেটা একটু আমাদেরকে বুঝতে হবে। মেটাফেজের ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস মেইনটেইন করব। আচ্ছা দেখো তো, এই যে আমাদের মেটাফেজ ধাপটা যেটা আছে, মেটাফেজের ক্ষেত্রে মো দিয়ে শুরু না? তাহলে মেটাফেজের ক্ষেত্রে যতগুলো ওয়ার্ড আসবে সব আসবে মো দিয়ে। যেমন আমি বলি মেটাফেজে মো দিয়ে হয় মধ্য, মো দিয়ে হয় মধ্য, মধ্য মানে মধ্য বা মাঝখানে। তার মানে আমাদের ক্রোমোজোমগুলো অলরেডি মাঝখানে চলে আসছে। কোন ধাপে? মেটাফেজ ধাপে। আর এই মাঝখানের এরিয়াটাকে আমরা সবাই জানি, এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। আচ্ছা, এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। তাহলে মাঝখানে এরিয়াটাকে বলতেছি আমরা বিষুবীয় অঞ্চল। আর এই মাঝখানে আসে কোন ধাপে? সেটা হচ্ছে মেটাফেজ ধাপে। আর মাঝখানে আসার যে প্রসেস সেটাকে বলা হয় মেটাকাইনেসিস। এটা একটু বুঝতে হবে আমাদের। কি বললাম? মেটাকাইনেসিস। এটা নতুন পড়া, এই জন্য এটা গুরুত্ব দিয়ে পড়তে হবে যে মেটাকাইনেসিস ঘটে কোন ধাপে। সেটা হচ্ছে মাঝখানে যেই ধাপে আসে, মানে বিষুবীয় অঞ্চল যেই ধাপে আসে সেটা হচ্ছে মেটাকাইনেসিস। আর মেটাকাইনেসিস ঘটে হচ্ছে মেটাফেজ ধাপে। সবাই কি পর্যন্ত ক্লিয়ার হয়েছে, তাই না? আচ্ছা, আরেকটা খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড তোমাদের এই নতুন বইয়ে আসছে, সেটা হচ্ছে সুপার কোয়েলিং। সুপার কোয়েলিং নিয়ে আমি প্রথম কথা বলছিলাম হচ্ছে তোমাদের কথায় নিশ্চয়ই তোমাদের মনে আছে। সুপার কোয়েলিং নিয়ে আমরা কথা বলছিলাম হচ্ছে মেইনলি ওই প্রথম অধ্যায়, যখন আমরা বলছিলাম যে আসলে ক্রোমাটিন তন্তুগুলো পেঁচ খাওয়ার পরে, মনে করো এটা একটু মিশাই দিয়ে যেহেতু এটা আমাদের লাগতেছে না, ক্রোমাটিন তন্তু আমাদের কোষের মধ্যে যে ক্রোমাটিন তন্তুগুলো আছে, এই যে এইভাবে পেঁচানো পেঁচানো ভাবে যেটা থাকে, এগুলো তো মেইনলি হচ্ছে ক্রোমাটিন তন্তু, তাই না? আমরা এটা জানি। এই ক্রোমাটিন তন্তুগুলো খুব কয়েল হয়, কয়েল হওয়ার পর এরকম করে ভিতরের দিকে ঢুকে যায়। এই যে দেখো আমরা যে ক্রোমোজোম বলছি, এই ক্রোমোজোমের একটা বাহু বা এই যে ক্রোমাটিডগুলোর মধ্যে, ক্রোমাটিডগুলোর ভিতরের দিকে যখন আমাদের কি হয়ে যায় বলতো, ক্রোমাটিন তন্তুগুলোকে পেঁচ খায়, পেঁচ খায়, পেঁচে উপরে প্যানিকলার একটা আবরণ পড়ে, এটা কি তো আমরা ক্রোমোজোমাল বাহু বলি, তাই না? তো এই ক্রোমোজোমাল বাহুর ভিতরে এই যে এগুলোকে বলছিলাম আমরা ক্রোমাটিন। আমরা জানি ক্রোমাটিনগুলো দুই প্রকার, একটা হচ্ছে ইউক্রোমাটিন আর একটা হচ্ছে হেটারোক্রোমাটিন। আশা করি সকলে বুঝতে পারছেন। একটা হচ্ছে ইউক্রোমাটিন আর একটা হচ্ছে হেটারোক্রোমাটিন। ক্রোমাটিন এরকম দুই ধরনের, যেখানে প্যাচ বেশি থাকে আর যেখানে প্যাচ কম থাকে, এটার উপর ভিত্তিতে এগুলো করা হয়। তাহলে এই প্যাচটা সবচেয়ে বেশি প্যাচটা খায় হচ্ছে
সবচেয়ে বেশি কোন জায়গায় পেজটা খায় হচ্ছে সবচেয়ে বেশি আমাদের এই মেটাফেজ ধাপে। এই জন্য এইখানে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো এবং মোটা হয়। কথা ক্লিয়ার? আর এই পেজ খাওয়ার প্রসেসটাকে আমরা কি বলতেছিলাম? সুপার কোয়েলিং। আশা করি সবাই বুঝতে পারছো। ক্রোমাটিন তন্তুগুলো সুপার কোয়েলিং এর মাধ্যমে ক্রোমোজোমগুলোকে সবচেয়ে খাটো এবং মোটা তৈরি করে থাকে। আচ্ছা, আরেকটা হচ্ছে প্রতিটি সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়ে দুটি অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে। তার মানে বুঝতে পারতেছি, যদিও এটা এই ধাপের শেষের দিকে, এই ধাপের শেষের দিকে গিয়ে প্রত্যেকটা সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে গিয়ে অপ্রত্য সেন্ট্রোমিয়ার তৈরির বা সৃষ্টি করা শুরু করে দেবে। কথা বুঝতেছো? তাহলে আমরা এটা একটু মাথায় রাখবো যে এই ধাপের শেষের দিকে সেন্ট্রোমিয়ার বিভক্তি শুরু হয়। কেন বিভক্তি শুরু হয়? কারণ আমরা জানি একটা কোষ থেকে দুইটা কোষে পরিণত করতে হবে। এখন একটা কোষ থেকে যখন দুইটা কোষে হইতে হবে, তখন তো ক্রোমোজোমগুলো সমানতা রক্ষা করতে হবে। এই জন্য কি হবে? একটা সেন্ট্রোমিয়ার, এই যে আমাদের একটা ক্রোমোজোম, সেই একটা ক্রোমোজোম দুইটা ক্রোমোজোমে পরিণত হবে। এই যে একটা ক্রোমোজোম আর এই যে আরেকটা ক্রোমোজোম। ওকে, এই জন্য সেন্ট্রোমিয়ারটা ভাগ হতে ভালো করে জানি। তখন সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে যায়। ভাগ হয়ে যাওয়ার পর এরা কি করে বলতো? মেরুর দিকে যাওয়া শুরু করে দেয়। এই যে মেরুর দিকে যাচ্ছে, এদের মধ্যে একটা গতি দেখা যাচ্ছে না? এই জন্য আমরা জানি এটার আরেকটা নাম হচ্ছে গতি পর্যায়, অ্যানাফেজ ধাপের আরেকটা নাম। এই গতি দিকে যাওয়ার সময় আমরা দেখি যে এই সেন্ট্রোমিয়ার অবস্থার উপর ভিত্তি করে এগুলো কিছু দেখতে হয় হচ্ছে ভি এর মতো, কিছু দেখতে হয় এল এর মতো, কিছু দেখতে হয় জে এর মতো, কিছু দেখতে হয় আই এর মতো। আমরা জানি এই নামগুলো পূর্ণরূপ কি? মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। তাহলে যদি প্রশ্ন করা হয় যে সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিলুপ্ত হয়, একটা হচ্ছে যে বিলুপ্তি শুরু হয়, আর একটা সম্পূর্ণ বিলুপ্ত হয়। সম্পূর্ণ বিলুপ্ত হয় অপ্রত্য ক্রোমোজোম তৈরি করে, সেটা হচ্ছে অ্যানাফেজ ধাপে। আর বিলুপ্তি শুরু হয় হচ্ছে মেটাফেজ ধাপে। তাহলে অ্যানাফেজ ধাপে আসলো, আসার পর বিলুপ্তি শুরু হয়ে গেল, তোমার কি বলে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে গেল, হওয়ার পর প্রত্যেক ক্রোমোজোম তৈরি করলো। ক্রোমোজোমগুলো গতি মানে মেরুর দিকে আসা, এই যে এগুলোকে বলা হয় মেরু। পৃথিবীর বলা হয় না দুই মেরু, এরকম উত্তর দক্ষিণ। তো এরকম মনে করো দুই মেরুর দিকে আসা শুরু করে দিল। এই যে গতি যে দেখা গেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে গতি পর্যায়। আর মেরুর দিকে যাওয়ার সময় ভি এল জে আই মানে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক এই চারটা ভাগে বিভক্ত হয়ে যায়। ঠিক আছে? এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো। মেরুমুখী চলন, যেটা আমরা বললাম, এই মেরুমুখী চলন দেখা যায় হচ্ছে এই গতি পর্যায়ে। বাস। আর সর্বশেষ হচ্ছে আমাদের যখন এই অংশটা ভাগ হয়ে গেল, শেষ ভাগ হওয়া, সেপারেট হওয়া শেষ, তখন কি হচ্ছে বলতো? নিউক্লিয়াসের গুলো মানে প্রোফেজ ধাপে যেগুলো ঘটছিল সেগুলোরই একেবারে উল্টা রূপ ঘটে। উল্টা রূপের মধ্যে কি রয়েছে? যেমন প্রোফেজ ধাপে আমাদের জল বিয়োজন ঘটে, নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি শুরু হয়। এখানে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন আসা শুরু করে, জল যোজন শুরু করে। বুঝা গেছে কথা? তারপরে মাকুতন্তু ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। আমাদের যে মাকুতন্ত্রগুলো ছিল এগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাওয়া শুরু করে দেয়। তারপরে ক্রোমোজোমগুলো সরু এবং দীর্ঘ হয়, যেহেতু পানি আসা শুরু করছে এই জন্য ক্রোমোজোমগুলো হচ্ছে এই যে সরু এবং দীর্ঘ হওয়া শুরু করে দিছে। ঠিক না? এবং কিছুক্ষণ পরে আমরা জানি যে এই পর্যন্ত হচ্ছে কেরিওকাইনেসিস। আর একটু পরেই আমাদের কি হবে? কোষ প্রাচীর সৃষ্টি হয় বা কোষ প্লেট তৈরি হয়। এটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। এই প্রসেসটার নাম তখন আমরা বলবো কি বলতো? সাইটোকাইনেসিস, তাই না? তাহলে এই যে আমি প্রথম থেকে বললাম যে আমাদের মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন, যেখানে একটা কোষ থেকে দুইটা কোষে পরিণত হবে, যা প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে কেরিওকাইনেসিস, সাইটোকাইনেসিসের মাধ্যমে। কেরিওকাইনেসিস মানে হচ্ছে যে পাঁচটা ধাপ: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। পাঁচটা ধাপের মধ্যেই আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে কোনটা দীর্ঘ পর্যায়, কোনটা কম দীর্ঘ পর্যায়, মেটাকাইনেসিস কথা ঘটে, সুপার কয়েলিং কথা ঘটে, ক্রোমোজোমে নৃত্য। এই তিনটা যেহেতু ইন্টারমিডিয়েটে নতুন, তাই এই তিনটা ভালো করে পড়তে হবে। এখানে জল বিয়োজন শুরু হয়, ক্রোমোজোমগুলো খাটো ও মোটা হওয়া শুরু করে, নিউক্লিয়াস বিলুপ্তি শুরু হয়, স্পিন্ডেল ফাইবার সৃষ্টি হয়, স্পিন্ডেল ফাইবার সৃষ্টি হয়। স্পিন্ডেল ফাইবার কথা থেকে সেন্ট্রিওল থেকে আসে, যা মাইক্রোটিউবুলসের মাধ্যমে। এরপরে হচ্ছে ক্রোমোজোমগুলো আরো খাটো মাটা শুরু হয়, বিলুপ্তি ঘটে যায়। এরপরে এখানে আসার পর আমাদের কি হয়? মেটাকাইনেসিস ঘটে, মাঝখানে আসা শুরু করে দেয় ক্রোমোজোমগুলো। এরপরে কি হয়? এখানে বিষুবীয় অঞ্চলে সুপার কোয়েলিং ঘটে, মানে ক্রোমাটিন তন্তুগুলো আরো পেজ খেয়ে যায়। এখানে আসার পর কি হয়ে যায়? গতি পর্যায়, মেরুর দিকে যাওয়া শুরু করে দেয়। এখানে আসার পর কি হয়ে যায়? প্রোফেজে যা ঘটছিল তার উল্টাগুলো ঘটে, স্পিন্ডেল ফাইবার চলে যায়, পানি আসে, নিউক্লিয়ার মেমব্রেনের আগমন ঘটে। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে মেটাফেজ মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে একটা কোষ থেকে আমাদের এই যে দুইটা কোষে পরিণত হয়ে গেল। আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পারছো। যদি তারপরে কোনো মাইটোসিস কোষ বিভাজন নিয়ে প্রশ্ন থাকে, আমাদের লেকচার পিডিএফটা দেখার পর আমরা আরেকটু পড়বো। এখানে মাইটোসিস প্রসেসগুলো আমাদের পড়া শেষ। আর এখন আমরা যাবো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ মাইটোসিস
কোষ বিভাজনের গুরুত্ব কি? যদি প্রসেসের মধ্যে কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করবা, আমি ওই প্রশ্নটা আমাদের লাইভ ডিসকাশন যেটা রয়েছে প্রশ্ন অ্যান্সার করবো, সেখানে আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা এখন চলে যাই হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব। এখন আমরা আলোচনা করবো হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব, যেটা আমি বারবারই বলেছি যে আমাদের যখনই গ নাম্বারে যাবে যে মাইটোসিস কোষ বিভাজনের ধাপগুলো লিখো, তখন তো অবশ্যই চিত্রসহ ধাপটাকে আমাদের দিতে হবে। আর যদি কোনো কারণে গ নাম্বারে যে মাইটোসিস কোষ বিভাজনের ধাপগুলো লিখো, তাহলে ঘ নাম্বারে আসবে যে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব লিখো। বুঝতে পারছো? তো বেশিরভাগ ক্ষেত্রে প্রবলেম আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে আমরা মনে করি যে মনে থাকবে, সমস্যা নেই, পরীক্ষার হলে গিয়ে অটোমেটিক আমরা দেখা যাবে যে একটা মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব হচ্ছে দেহ গঠন করা, বংশবৃদ্ধিতে সহায়তা করা। কিছুক্ষণ পরে যাওয়ার পর দেখা যাবে যে আমাদের মনে আসতেছে, মাথার মধ্যে আসতেছে না যে আর কি হতে পারে। হ্যাঁ, এরকম একটা প্রবলেমের মধ্যে কিন্তু ফেস করতে হবে। তো এটা যাতে না হয় এই জন্য আমরা চেষ্টা করব মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব এবং মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব দুইটাই কিছু টেকনিক দিয়ে মনে রাখার, যাতে করে ইনশাল্লাহ খুবই ইজিলি আমাদের অনেকগুলো মানে 10-15টা বা 10-12টা পয়েন্ট আমরা লিখতে পারি ইনশাল্লাহ। কথা আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, তো আমরা একটু দেখি যে আমাদের কি লাইন, একটা লাইন পড়লে আমাদের 12টা অন্তত পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো আমরা একটু বলি কি বলতেছিলাম, সম্পূর্ণ লাইনটা আমি পিডিএফ এর মধ্যেও দিছি, তারপরে তোমরা একটু দেখে নাও। দেবজনী নিপুর ক্ষতিগুলো ক্রোড় টাকায়, এখানে হ্যাঁ ক্রোড় টাকায় পরিশোধ করবে। তার মানে মনে করো দেবজনী নামে কেউ একজন আছে, দেবজনী, তো এর কি করছে, নিপুর নামে একজনের ক্ষতি করে ফেলেছে। বুঝতে পারছো? হয়তো জিনিস ভেঙে ফেলেছে, মোবাইল দিচ্ছে, মোবাইলটা ভেঙে ফেলেছে, কম্পিউটার দিচ্ছে, কম্পিউটার ভেঙে ফেলেছে, তো এরকম কিছু একটা ক্ষতি করে ফেলেছে। তখন বললো যে দেবজনী নিপুর ক্ষতিগুলো, যে ক্ষতিগুলো হয়েছে, ক্রোড়, ক্রোড় মানে তোমরা জানো না, ক্রোড় বলা হয় কি হিন্দি ভাষায় ক্রোড়কে কোটি টাকায় বলা হয়। হ্যাঁ, তাহলে কোটি টাকায় পরিশোধ করবে, তার মানে অনেক বড় কিছু একটা নষ্ট করে ফেলেছে। বুঝতে পারছো? এই হচ্ছে বিষয়। তাহলে আমরা আরেকবার বলি ইনশাআল্লাহ, দেবজনী নিপুর ক্ষতিগুলো ক্রোড় টাকায় পরিশোধ করবে। দেবজনী নিপুর ক্ষতিগুলো ক্রোড় টাকায় পরিশোধ করবে। এখন এই লাইনটার মধ্যে আমাদের কি কি ওয়ার্ড লুকায়িত আছে, যার মাধ্যমে আমরা আসলে মাইটোসিস কোষ বিভাজনের যে গুরুত্বগুলো রয়েছে সেগুলো খুঁজে পাবো। হ্যাঁ, তো আমরা যদি খেয়াল করি যে দেহতে হচ্ছে দেহ গঠন, আমরা জানি যে মাইটোসিস কোষ বিভাজন এমন একটা কোষ বিভাজন যেটা আমাদের দেহ গঠন করতে সহায়তা করে। একটা কোষ থেকে আরেকটা কোষ, আরেকটা কোষ থেকে আরেকটা কোষ, আরেকটা কোষ থেকে আরেকটা কোষ, যেখানে প্রত্যেকটা কোষ তাদের পার্সোনালিটি, তাদের পার্সোনাল বৈশিষ্ট্য, ক্যারেক্টার, ক্রোমোজোম, অল থিংস, মানে প্রত্যেকটা জিনিস সেম থাকে। বুঝা গেছে কথা? বাস। তারপর হচ্ছে বলতে হচ্ছে বংশবৃদ্ধি, তারপর হচ্ছে আমাদের এটা বংশবৃদ্ধিতে সহায়তা করে। যোনি, যোতে আমরা খুবই ইম্পর্টেন্ট, এই পার্টটা একটু ভালো করে বুঝতে হবে, বাকি সবগুলো মোটামুটি তোমরা বুঝবা। একটা হচ্ছে জননাঙ্গ সৃষ্টি, আর আরেকটা হচ্ছে যোতে হচ্ছে জনন কোষের সংখ্যা বৃদ্ধি। খুব মনোযোগ দিয়ে এই ওয়ার্ডটা বুঝতে হবে। শুনো আমি একটু বলি, এখানে আমি বলি নাই কিন্তু যে জনন কোষ সৃষ্টি, জননাঙ্গের সংখ্যা বৃদ্ধি। তোমরা সবাই জানো যে জননাঙ্গ বলতে আসলে কি বোঝায়। জননাঙ্গে বলতে আসলে বোঝাচ্ছে শুক্রাশয় আর ডিম্বাশয়। বুঝতে পারছো কথা? আর জনন কোষ বলতে বোঝানো হয় শুক্রাণু। আমরা সবাই জানি যে শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরির যে প্রক্রিয়া সেটা নয় মাইটোসিস, সেটা হচ্ছে মিওসিস। কারণ শুক্রাশয় হচ্ছে 23 জোড়া আর শুক্রাণু হচ্ছে 23টা ক্রোমোজোম নিয়ে থাকে। তাহলে এই যে এখানে 23 জোড়া বা 46টা থেকে, এখানে আমি তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই যে এখানে থাকে হচ্ছে 46টা, তাহলে 46টা থেকে শুক্রাণুতে 23টা ক্রোমোজোম যে হ্রাস পাচ্ছে, এই জন্য এখানে ঘটেছে হ্রাসমূলক বিভাজন, যেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তাহলে আমরা ওয়ার্ডটা এখন কিভাবে মনে রাখবো, যে জননাঙ্গ সৃষ্টি এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধি। তাহলে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে মাইটোসিসের কাজ, শুক্রাণু সৃষ্টি করার না। আরেকবার বলি, শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করা অর্থাৎ জনন কোষের গ্যামেটিক সেলের গ্যামেটের সংখ্যা বৃদ্ধি করা মাইটোসিসের কাজ, মিওসিসের কাজ না। মিওসিসের কাজ কি? মিওসিসের কাজ হচ্ছে জনন কোষ সৃষ্টি করা। যদি প্রশ্ন আসে জনন কোষ সৃষ্টি, তাহলে এটা কি মাইটোসিস হবে না মিওসিস হবে? তখন এটা আবার মিওসিস হয়ে যাবে। কথা বুঝতে পারছো? তাহলে জননাঙ্গ সৃষ্টি, জনন কোষের সংখ্যা বৃদ্ধি। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, দেখো তো কিভাবে মনে রাখবো। জননাঙ্গ ওয়ার্ডটা ছোট না, সৃষ্টি ওয়ার্ডটা ছোট।
জনন কোষ ওয়ার্ডটা বড়, সংখ্যা বৃদ্ধি ওয়ার্ডটা বড়। তাহলে এটা একটু তোমরা ভালো করে মনে রাখবা। দেখো তো জনন কোষ সৃষ্টি, এটার সাথে কি ওয়ার্ডটা যায়? যায় না কিন্তু। জনন কোষ ওয়ার্ডটা বড়, এই ওয়ার্ডটা কিন্তু ছোট। জনন কোষ ওয়ার্ডটা বড়, সংখ্যা বৃদ্ধি ওয়ার্ডটা বড়। তার মানে জনন কোষ ইজিক্যাল টু সংখ্যা বৃদ্ধি, বড় ইজিক্যাল টু বড়, ছোট ইজিক্যাল টু ছোট। এই টেকনিক দিয়ে আমরা এটা একটু মনে রাখতে পারি ইনশাআল্লাহ। যাদের বেসিক বুঝতে একটু প্রবলেম তারা একটু মনে রাখবে। হ্যাঁ, তারপরে নিতে হচ্ছে নির্দিষ্ট আকার রক্ষা, আকারটা রক্ষা করতে সহায়তা করে। নিতে হচ্ছে নিউক্লিয়াসের সমতা রক্ষা। তারপরে যে পুতে হচ্ছে পুনরুৎপাদন। এরপরে আমরা দেখতে পারি খতে হচ্ছে ক্ষয়পূরণ, গতে হচ্ছে গুণগত মান রক্ষা, ক্রোতে হচ্ছে ক্রোমোজোমের সমতা রক্ষা। আমরা সবাই জানি যে যদি 23 জোড়া থাকে তারপরে তাহলে আবার 23 জোড়া, আবার 23 জোড়া, দেন আবার 23 জোড়া, আবার 23 জোড়া, সেম ভাবে চলতেই থাকে চলতেই থাকে। এরপরে তাতে আমরা জানি টিউমার কোষ সৃষ্টি। আমরা সবাই জানি যে মাইটোসিস কোষ বিভাজন যদি কোনো কারণে কি বলে মানে প্রয়োজনের থেকে অতিরিক্ত হয়ে যায় তাহলে টিউমার এবং ক্যান্সার, এই ক্যান্সার কোষের সৃষ্টি হয়। আমরা জানি ক্যান্সার মানে হচ্ছে যে অতিরিক্ত কোষ বিভাজন। হ্যাঁ, যেখানে যতটুকু হওয়া ছিল তার থেকে বেশি হয়ে গিয়েছে। হ্যাঁ, এরকম আমরা তো সেটা ভালো করে বুঝি। তাহলে যে টিউমার এবং ক্যান্সার কোষ সৃষ্টি করা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের জন্য দায়ী একটা কোষ বিভাজন। হ্যাঁ, মানে টিউমার এবং ক্যান্সার হওয়ার জন্য। তাহলে আশা করি যে যদি আমরা এই 12টা পয়েন্ট মাথায় রাখতে পারি তাহলে 12টা পয়েন্ট আবার 2 লাইন করে যদি লিখতে পারি দেখা যাবে যে অলরেডি 2 পেজ কিন্তু হয়ে গিয়েছে, তাই না? তাহলে তোমার কি পরীক্ষার হলে যে টেনশন করতে হবে, একটা কথাই বারবার লিখতে হবে যে আমরা জানি যে মাইটোসিস কোষ বিভাজনের সময় এইটা হয়, তারপরে মাইটোসিস কোষ বিভাজনের কারণে দেখা যায় দেহ বৃদ্ধি হয় বা সংখ্যা বৃদ্ধি হওয়া উচিত, এই উচিত, এরকম তো না, তাই না? তাহলে আমরা বুঝতে পারলাম যদি আমরা মূল পয়েন্টগুলো রাখি এবং একটা পয়েন্টে যদি 2টা পয়েন্ট লাইন লিখতে পারি তাহলে স্যাররা অনেক খুশি হবে এবং মার্কও খুব ভালোভাবে দিবে ইনশাআল্লাহ। বুঝতে পারছো কথা? তাহলে আমরা এটা একটু মাথায় রাখলাম যেটা সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব কি। এখন আমরা একটা লাস্ট বিষয় পড়বো, সেটা হচ্ছে মাইটোসিস কোষের মৃত্যু। এটা পরে আমাদের শেষ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, লেকচার শেষ করবো। আচ্ছা, কোষের মৃত্যু আমরা একটু দেখি। কোষের মৃত্যু 2 প্রকার, আমরা সবাই জানি। কোষের মৃত্যু 2 প্রকার। আচ্ছা, সেই 2 প্রকার কি রকম একটু দেখি। একটার নাম বলা হয় নেক্রোসিস, নেক্রোসিস। আরেকটার নাম বলা হয় অ্যাপোপ্টোসিস, অ্যাপোপ্টোসিস। আচ্ছা, একটু ভালো করে বুঝতে হবে। একটার নাম হচ্ছে নেক্রোসিস, কোষ বিভাজন, যাকে মানে কোষ বিভাজন মানে কোষের মৃত্যু, এটা একটা প্রক্রিয়া। এটা হচ্ছে আরেকটা প্রক্রিয়া। খেয়াল করো তো যে আমরা মানুষরা এর ক্ষেত্রে 2টা টার্ম, আমি মনে করো মারা যাবে, এক্ষেত্রে 2টা জিনিস হইতে পারে। সেটা হচ্ছে কি, আমাকে কোনো একটা জায়গায় তালাবদ্ধ করে রেখে দিল, একটা সময় যাওয়ার পর 3 দিন 5 দিন 10 দিন পরে আমি খাবার না পাওয়ার কারণে অটোমেটিক আমার শরীর নিস্তেজ হয়ে যাবে, আমার সেলগুলো পুষ্টি না পাওয়ার কারণে একটা সময় কিন্তু মারা যাবে, তাই না? এভাবে হইতে পারে একটা মারা যাওয়া। আরেকটা হইতে পারে আমার পৃথিবীর সবচেয়ে উন্নত খাবারগুলো খাওয়ানো হচ্ছে, সবচেয়ে পুষ্টিকর সবচেয়ে বিখ্যাত খাবারগুলো খাওয়ানো হচ্ছে, তাহলে তারপরও কিন্তু আমার জিনের মধ্যে লেখা আছে যে আমি যাই খাই যেখানেই থাকি যাই করি একটা সময় যাওয়ার পর আমার সেল মারা যাবেই। আর সেল মারা যাওয়া মানেই হচ্ছে আমার মৃত্যু হয়ে যাওয়া, তাই না? অটোমেটিক যে মৃত্যুটাকে বলা হয় মানে স্বাভাবিক মৃত্যু, কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট, কোনো ধরনের কোনো অসুখ বা কোনো ধরনের কোনো প্রতিকূল পরিবেশ ছাড়াই একটা মানুষ যে প্রক্রিয়ায় মারা যায় সেটাকে বলা হচ্ছে জেনেটিক্যাল মৃত্যু। মানে আমাদের জিনের মধ্যে আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করে তখন একটা বিষয় লিখে দিয়েছে, যেমন আমরা জন্মগ্রহণ করছি তেমন আমরা মৃত্যুবরণ করবো, তাই না? তাহলে এই যে আমাদের মৃত্যুটা, যেটা আমরা সারা পৃথিবীর সবচেয়ে ভালো খাবার খেলেও একটা সময় যাওয়ার পর মারা যাবই, এটাকে বলা হয় তোমার কি বলে জেনেটিক্যাল মৃত্যু, যেটা অটোমেটিক আমাদের জিনের মধ্যে আছে। তাহলে আমরা একটু খেয়াল করি একটা মৃত্যু আমার কিরকম ছিল, সেটা হচ্ছে আমাকে যদি তালাবদ্ধ করে দেওয়া হয়, আমি খাবার দাবার না খাই, একটা সময় পুষ্টির অভাবে আমি মারা যাবো। তাহলে দেখো নেক্রোসিস, এনতে মনে হয় নিউট্রিশন, নিউট্রিশন। আচ্ছা, নিউট্রিশন মানে কি? পুষ্টি না? তার মানে বুঝতেই পারতেছো যদি পুষ্টির অভাবে কোনো সেল মারা যায়, পুষ্টির অভাবে কোনো সেল যদি মারা যায় তাহলে সেই প্রক্রিয়াটার নাম আমরা কি বলবো বলো তো? নেক্রোসিস। আর অ্যাপোপ্টোসিস, অ্যাপোপ্টোসিস তোমাদের বললাম, অ্যাপোপ্টোসিস মানে অটোমেটিক। অটোমেটিক মানে কি? যেটা মাস্ট মারা যাবেই, অটোমেটিক। বুঝতে পারছো? মানে যেটা তোমার মারা যেতে হবে। কেন অটোমেটিক মারা যাবে? কারণ এটা আমাদের জিনের মধ্যে লেখা আছে যে আপনাদের সেলগুলো কোনো না কোনো এক সময় মারা যাবে ইনশাআল্লাহ। তো এই যে মনে করো অ্যাপোপ্টোসিস অটোমেটিক মারা যাচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে জেনেটিক্যাল মৃত্যু, জেনেটিক্যাল মৃত্যু। ওকে,
তাহলে আমরা বুঝতে পারলাম এই মৃত্যুটাকে বলবো হচ্ছে আমরা জেনেটিক্যাল মৃত্যু। এখন প্রশ্ন হচ্ছে ভাই, জেনেটিক্যাল মৃত্যু যদি না হইতো তাহলে কি সমস্যা হইতো? শোনো, তোমরা সবাই জানো শীতকালে তো বেশি, আমি বারবারই বলি, বেশি পর্যবেক্ষিত করা যায়, গরমেও দেখা যায়। গরমে একটা চাকু নিয়ে এবং দেখবা যে কিরকম কালো কালো ময়লা আসতেছে না? তো এই ময়লাগুলো সবগুলো কিন্তু ধুলাবালি না, এগুলোর মধ্যে কিছু আছে যেগুলো হচ্ছে আমাদের সেল গুলো, বুঝতে পারছো, যেগুলো মারা গেছে। শীতকালে যেটা সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। তো এটা হওয়ার কারণ হচ্ছে যে যখন আমাদের সেলগুলো মারা যাবে না, তখন সেই সেলগুলো বেশি দিন থাকবে না, টক্সিকে পরিণত হবে। সেখানে বারবার মানে ময়লা আবর্জনা জমতে 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 আরো আমাদের শরীরের মধ্যে বেশি সমস্যা হবে, বুঝতে পারছো? তো যাতে করে এই টক্সিসিটিটা চলে যায়, নতুন সেলের উদ্ভব হয়, পুরাতন সেলগুলো চলে যায়। এজন্য দেখা যায় একটা সময় যাওয়ার পর সেলগুলো মারা যায়, আবার নতুন সেলের উদ্ভব হয়, একটা সময় যাওয়ার পর সেলগুলো মারা যায়, আবার নতুন সেলের উদ্ভব হয়। হ্যাঁ, যাতে করে আমাদের শরীরের মধ্যে একটা ব্যালেন্স থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, তারপর হচ্ছে টক্সিসিটি, বিষাক্ততা কমে যায়। বুঝতে পারছো কথা? তাহলে এগুলো সবগুলো ছিল হচ্ছে আমাদের মাইটোসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। যারা যারা আমাদের ফেসবুক গ্রুপে এখনো যুক্ত হওনি, তারা প্রশ্ন করতে চাইলে এখানেও করতে পারো কমেন্ট সেকশনে, অথবা আমাদের ফেসবুক গ্রুপে লাইভ ক্লাসগুলোতে এড হতে পারো। আর যারা অলরেডি এড আছো তাদেরকে ধন্যবাদ, তারা প্রশ্ন করতে থাকো। যদি কোনো সমস্যা হয় কমেন্ট সেকশনে প্রশ্ন করো, অথবা মেসেঞ্জারে আমাকে নক দাও, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।